হ্যালো এভরিওয়ান, আমি সীমান্ত সরকার। ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ভিডিও লিনাক্স ফর ডেভঅপস কোর্সের। লাস্ট ভিডিওতে আমরা মূলত লিনাক্সের যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো নিয়ে কথা বলছিলাম। বুটলোডার কি, কার্নেল কি, লিনাক্সের ফাইল সিস্টেমটা কীভাবে কাজ করে এগুলো নিয়ে। সো ওই ভিডিওটা হয়তো কিছুটা লম্বা, কিন্তু তারপরও আমার সাজেশন থাকবে প্লিজ ওইটা একটু দেখে আসুন। কারণ আপনি যদি ফাইল সিস্টেমটা না বুঝেন, আপনি কার্নেল জিনিসটা না বুঝেন, এটা কিন্তু আপনার লিনাক্সের একজন ডেভেলপার হিসেবে আপনি আসলে খুব একটা ভালো কিছু করতে পারবেন না। দ্বিতীয়ত, আপনি যে কোনো জবে যদি যান, আপনার লিনাক্স বিষয়ে যদি প্রশ্ন করে, বেসিক প্রশ্ন কিন্তু ওইগুলোই থাকে। কমান্ডগুলো খুব একটা কেউ জিজ্ঞাসা করবে না, কারণ দিন শেষে যদি আপনাকে প্র্যাকটিক্যালি করতে না দেয়, দিন শেষে আপনি কাজ করতে করতে ওইগুলো শিখেই যাবেন। কিন্তু বেসিক আসলে ওইগুলাই। তো আপনি তারপরে যদি 30 মিনিটের ভিডিও, অনেক কিছু কথা বলতে গিয়ে অনেক কিছু লম্বা হয়ে গেছে, আপনি একটু টেনে ফাস্ট ফরওয়ার্ড করে শুধুমাত্র যে ইম্পর্টেন্ট অংশগুলো সেগুলো দেখে আসতে পারেন। আর এই সবগুলো ভিডিও শেষ হওয়ার পরে আমি এই স্লাইডগুলোর পিডিএফ আমার লিঙ্কে দিয়ে দিব, ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চাইলে আপনি নিজেও শিখে নিতে পারবেন, বাট অবশ্যই শিখবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো আজকের এই ভিডিওতে আমরা আসলে একদম ডিপ ডাইভ করব। এখানে 3 ধরনের কমান্ড আছে, একটা হচ্ছে বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স। আমরা শুধুমাত্র এই ভিডিওতে এই বিগিনারের যে স্লাইডটা, এখানে যে কমান্ডগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স যে কমান্ডগুলো সেগুলো আর কি দিয়ে রাখছি, বাট এগুলো আসলে অন্য নেটওয়ার্কিং, অ্যাডমিনিস্ট্রেশন, ফাইল সিস্টেম এগুলোর সাথে সম্পর্কিত। সো এগুলো হচ্ছে আমাদের যে নেক্সট ভিডিও, সেখানে আমরা ইউজার ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইল পারমিশন নিয়ে কথা বলবো। সো আলটিমেটলি প্রয়োজনীয় কমান্ডগুলো ওই সব ভিডিওতে চলে আসবে, এবং এর পরবর্তীতে লাস্ট ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে লিনাক্স নেটওয়ার্কিং কমান্ড এগুলো নিয়ে। সো ওইখানে আর কি বাকি যে ইন্টারমিডিয়েট এবং যে অ্যাডভান্স কমান্ডগুলো সেখানে চলে আসবে। সো আমাদের আজকের ফোকাস শুধুমাত্র এই বিগিনার লেভেলের কমান্ডগুলো নিয়ে, যেটা একজন ডেভেলপারের দিনকে দিন লাগবে। লিনাক্স ডেভেলপার আপনি যদি ডেভেলপস কাজ করেন, আপনি যদি সার্ভার নিয়ে কাজ করেন, আপনার এগুলো ছাড়া চলবেই না, কেউ শুরুই করতে পারবেন। এবং খুবই সহজ কিছু কমান্ড। লিনাক্সের কমান্ডগুলো টেস্ট করে দেখার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমরা যদি কোনো একটা ক্লাউড প্রোভাইডার, যেমন AWS, এজিওর বা গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, জিসিপি যেটাকে বলে, সেখানে একটা ভার্চুয়াল মেশিন বা EC2 ইনস্ট্যান্স রান করে সেটার ভিতরে আমরা লিনাক্স কমান্ডগুলো চালু করতে পারি। মূলত কারণ আমরা দিন শেষে তো আমরা যে প্রজেক্টগুলো ডিপ্লয় করবো সেগুলো তো ওইখানেই হবে, ক্লাউড প্ল্যাটফর্মে হবে, তাই না? তবে এই পুরো টিউটোরিয়ালের উদ্দেশ্য কিন্তু আপনাকে ক্লাউড প্ল্যাটফর্ম শেখানো না, উদ্দেশ্য হচ্ছে লিনাক্স শেখানো। সো লিনাক্সের আর সবার কথা মাথায় রেখেই যদি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে তাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নাই, তাদের পক্ষে ক্লাউড প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট খোলাও অনেক সময় সম্ভব হয় না। তো সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আপনি যদি আপনার পিসিতে একটা উবুন্টু ইনস্টল করে নিতে পারেন। আপনি হতে পারে আপনি উইন্ডোজ ব্যবহার করেন, আপনি চাচ্ছেন না উইন্ডোজ থেকে বেরোতে, সেক্ষেত্রে আপনি সাব সিস্টেম তৈরি করে নিতে পারেন। যদি ইউটিউবে একটু সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। আর তাছাড়া আপনার যদি একটা পুরানো ল্যাপটপ থাকে বা আপনার যদি ডেভেলপার হন, তাহলে আমার সাজেশন থাকবে আপনার ল্যাপটপে বা কম্পিউটারে হচ্ছে উবুন্টু সিস্টেমে শিফট হয়ে যাওয়া। তো সেখানে হচ্ছে আপনি টার্মিনাল ওপেন করে সেম টু সেম সবগুলো কমান্ড রান করে দেখতে পারেন। যারা নাকি AWS এ প্র্যাকটিস করবেন, তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, আমার একটা ভিডিও আছে AWS ফর বিগিনার্স নামে একটা টিউটোরিয়াল আছে। সো এই টিউটোরিয়ালে আপনি একটু বেসিক কীভাবে একটা EC2 ইনস্ট্যান্স রান করতে হয় এগুলো জেনে যেতে পারবেন। আপনি যদি একটা EC2 মেশিন রান করতে পারেন, সেখানেই আপনি আপনার লিনাক্স কমান্ডগুলো রান টেস্ট করে শিখতে পারেন। সো আমি সবার কথা মাথায় রেখে আমরা কোনো ক্লাউড প্ল্যাটফর্মে যাব না। সো আমি জাস্ট গুগলে সার্চ দিছি যে আমার কাছে ক্রেডিট কার্ড নাই, আই ডোন্ট হ্যাভ এনি ক্রেডিট কার্ড, হোয়ার ক্যান আই রান অ্যান উবুন্টু মেশিন ফর টিচিং। অনেকগুলো অপশন সাজেস্ট করছে, যেমন গুগল কোল্যাব, ক্যাগল, গিটহাব কোড স্পেসেস। সো এই সব জায়গাতেই আপনি দেখবেন এখানে টার্মিনাল ওপেন করে উবুন্টু ব্যবহার করছে। সো আপনি সেখানেও আপনার লিনাক্সের কমান্ডগুলো ট্রাই করে দেখতে পারেন। সো আমি এখানে আরেকটা অপশন পাইছি, যেমন নাকি টার্মিনাল নয়, এখানে হচ্ছে JS লিনাক্স। সো আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখতে পারতেছি যে সেখানে বিভিন্ন অ্যালপাইন লিনাক্স, FreeDOS এরকম বিভিন্ন মেশিন আছে। সো এখানে যদি জাস্ট আমি স্টার্টআপ লিঙ্কে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে একটা লিনাক্স মেশিন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু কোনো কিছু ইনস্টল না করে জাস্ট 1 সেকেন্ডে JS লিনাক্স নামে আমি যদি খালি জাস্ট খালি গুগল একটু সার্চ করি, এটা লিনাক্স মেশিন চালু করে ফেলতে পারবো। এখানেই আমি লিনাক্সের কমান্ডগুলো টেস্ট করে শিখতে পারবো। ট্রাই করে দেখতে পারেন, যেমন CD যাই এবং LS করে দেখি, সেম লিনাক্স মেশিন। তাহলে চলুন আমরা এখান থেকে কমান্ডটা শেখা শুরু করে দিতে পারি। তো আমরা যখন JS লিনাক্সে প্রথম টার্মিনাল ওপেন করব, সো প্রথমে দেখা যাবে এরকম একটা ইন্টারফেস থাকবে, বা হতে পারে আপনাদেরটা আরও ওকে। সো আমি প্রথমেই এখানে একটা ক্লিক করে, যে কোনো একটা মেশিন ক্লিক করে এখান থেকে একটা মেশিন তৈরি করে নিচ্ছি। ওকে, সো আপনার মেশিন তৈরি করার পর যে কোনো লিনাক্স মেশিন আপনি যখন ঢুকবেন তখন দেখবেন এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে লোকাল হচ্ছে সেটা হচ্ছে ইউজার নেম, আমরা এটা সামনে দেখব। আর তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার ইন্টারফেসটা ক্লিয়ার করা। ধরুন এখানে অনেক কিছু আছে, আপনি ক্লিয়ার করবেন। কীভাবে করবেন? দুইভাবে করতে পারেন। আপনি এখানে কমান্ড লিখতে পারেন ক্লিয়ার লিখে যদি এন্টার চাপ দেন, আপনার যে ইন্টারফেস টার্মিনালটা সেটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে Ctrl L। এটা আমরা দেখব পরে। প্রথমেতে
প্রথম যে কমান্ড সেটা হচ্ছে পিডাব্লিউডি। পিডাব্লিউ হচ্ছে প্রেজেন্ট ডাইরেক্টরি। ডাইরেক্টরি মানে হচ্ছে ফোল্ডার, আর কিছু না। সো অনেকে হচ্ছে ডাইরেক্টরি বুঝে না, ডাইরেক্টরি হচ্ছে ফোল্ডার। সো প্রেজেন্ট ডাইরেক্টরি মানে আপনি কোন ফোল্ডারে আছেন সেটা দেখতে চান। সো আমি যদি পিডাব্লিউডি লিখি তাহলে আমরা লিখবো যে রুট, আমরা হচ্ছে রুট ফোল্ডারের ভিতরে আছি। ওকে, এখানে দেখাচ্ছে রুট ফোল্ডারের ভিতরে দেখাচ্ছে। আচ্ছা, এখন আরেকটা কমান্ড আছে যে আমি এখন যদি দেখতে চাই যে এই যে ফোল্ডার, আমরা যে ফোল্ডারের ভিতরে আসবো, যে ফোল্ডারের ভিতরে আছি সেখানে কী কী কন্টেন্ট আছে, আমরা এই কন্টেন্টগুলো দেখার জন্য যে কমান্ড সেটা হচ্ছে এলএস। এলএস কি? এলএস মানে হচ্ছে লিস্ট। তো এখানে লেখা আছে লিস্ট অফ ফাইলস। এখানে আমি যদি এলএস করি তাহলে দেখতে পাবো এখানে অনেকগুলো ফাইল অলরেডি আছে, যেমন bench.py, hello.c, hello.js, readme.txt। তো এগুলো হচ্ছে সব ফাইল। ওকে, এখন আমি যদি চাই যে কোনো একটা ফোল্ডার তৈরি করতে, এগুলো তো সব ফাইল, তাই না? তো আমি যদি চাচ্ছি যে নিজের একটা ফোল্ডার তৈরি করব, তাহলে আমি কী করব? তখন আমি এখানে একটা কমান্ড দেবো হচ্ছে mk মানে মেক ডাইরেক্টরি। mk মেক ডাইরেক্ট মানে হচ্ছে ডাইরেক্টরি। সো আমরা একটা ডাইরেক্টরি তৈরি করবো। ডাইরেক্টরির নামটা কি দেবো? আমরা ডাইরেক্টরির নাম দেবো ফার্স্ট ফোল্ডার। ওকে, এখন আমি যদি দেখতে চাই যে এখন তৈরি হয়ে গেছে, সো এই যে আমি যদি এখন দেখতে চাই যে এই যে ফোল্ডারটা তৈরি হয়েছে কিনা, বা আমি যেখানে আসি যে ডাইরেক্টরির ভিতরে আছে সেখানে আর কি কন্টেন্ট আছে, তাহলে আমি কি কমান্ড দেবো? ওই তো আগের যেটা এলএস। যদি দেই আমি দেখবো যে এখানে একটা নতুন ফোল্ডার ফার্স্ট ফোল্ডার নামে তৈরি হয়ে গেছে। সো সেমভাবে যদি আরও ফোল্ডার তৈরি করতে চাই তাহলে কি করব? তাহলে সেমভাবে মেক ডাইরেক্টরি সেকেন্ড ফোল্ডার। এবার আবার এলএস দেই, আমি সবগুলো দেখতে পাচ্ছি। এলএস মানে হচ্ছে লিস্ট। ওকে, দেখবো ফার্স্ট ফোল্ডার অ্যান্ড সেকেন্ড ফোল্ডার। আচ্ছা, এখন আমি চাচ্ছি কোনো একটা ফোল্ডারের ভিতরে যেতে। আমি চাচ্ছি যে প্রেজেন্ট যে ডাইরেক্টরি, আমি যে প্রেজেন্ট ডাইরেক্টরি আছে এটার ভিতর থেকে আমি অন্য একটা ফোল্ডারে যাইতে, ফার্স্ট ফোল্ডারের ভিতরে যাইতে। তো এটা কী করবো? এটা তৈরি করার জন্য আমরা করবো কি, এটা হচ্ছে সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি। আমরা ডাইরেক্টরিটা চেঞ্জ করতে চাই, তখন আমরা লিখবো সিডি চেঞ্জ ডাইরেক্টরি। চেঞ্জ ডাইরেক্টরি কোথায়? ফার্স্ট ফোল্ডার। এবার যদি সিডি করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমরা যেখানে ছিলাম এরপরে ফার্স্ট ফোল্ডারে এসেছে, মানে আমরা হচ্ছে এখন ফার্স্ট ফোল্ডারের ভিতরে আছি। এই ফার্স্ট ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা যে কোনো কিছু করতে পারি। এখন আমি যদি এখানেও একটা ডাইরেক্টরি তৈরি করতে চাই, যেমন মেক ডাইরেক্টরি, মেক থার্ড ডাইরেক্টরি। এবার যদি আমি যদি এখন দেখতে চাই যে ফার্স্ট ফোল্ডার, এই যে ফার্স্ট ফোল্ডার নামে যে ডাইরেক্টরিটা আছে বা ফোল্ডারটা, এটার ভিতরে কি আছে, কি লিখবো? এলএস থার্ড ফোল্ডার, থার্ড ডাইরেক্টরি, মানে তো এখানে থার্ড নাম্বার ফোল্ডার আরেকটা ফোল্ডার আছে। আচ্ছা, এখন আমি যদি ব্যাক যেতে চাই তাহলে কি করব? সেমভাবে সেম কমান্ড চেঞ্জ ডাইরেক্টরি। আমি ডাইরেক্টরিটা চেঞ্জ করতে চাই। আচ্ছা, ডাইরেক্টরি চেঞ্জ করতে কোথায় যেতে চাই? সামনে না পেছনে? আমি যেতে চাই 2 ধাপ পেছনে যাব, আগের ফোল্ডারে যাব। তখন কি করব? 2টা ডট। এখন আমি আবার আগের ফোল্ডারে চলে আসলাম। এখন যদি আমি এলএস করি তার সব দেখতে পাচ্ছি। এখন এই টার্মিনালটা কিন্তু অনেকটা হিজিবিজি হয়ে গেছে। সো আমি ক্লিয়ার করার জন্য কী করতে পারি? ক্লিয়ার কমান্ড লিখতে পারি, কিংবা কন্ট্রোল এল, সবগুলো চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা তো ডাইরেক্টরি তৈরি করা শিখলাম। এখন আমি যদি চাই যে আমি হচ্ছে একটা ফাইল তৈরি করব, তাহলে আমি কীভাবে তৈরি করব? আচ্ছা, ফাইল তৈরি করার জন্য যে কমান্ড করতে হবে সেটা হচ্ছে টাচ দিয়ে আমি যদি একটা ফাইল তৈরি করতে চাই, যেমন সীমান্ত ফাইল ডট, এটা কী ফাইল হবে? এটা হবে টিএক্সটি ফাইল .txt। এবার যদি আমি এলএস করি আমি দেখব এখানে সীমান্ত .file.txt চলে আসছে। এখন এই সীমান্ত .txt ফাইল, এটার ভিতরে তো কোনো কন্টেন্ট নাই। তো আমি কন্টেন্টটা কীভাবে দেবো? আমি যদি কন্টেন্টটা দেখতে চাই যে কন্টেন্টের ভিতরে কী আছে দেখার জন্য, তাহলে আমি লিখবো ক্যাট করে আমি যদি লিখি সীমান্ত file.txt, কিছুই নাই, আসলে এর ভিতরে কিছু নাই, তাই না? এর ভিতরে তো ব্ল্যাঙ্ক, এই জন্য আর কিছু ভিতরে দেখাচ্ছে না। আচ্ছা, এখন এখানে একটা কিছু বিষয় আছে যে এখানে বেশ কিছু কমান্ড আছে, যেমন আমরা অলরেডি পিডাব্লিউটি দেখে ফেলছি। সো পিডাব্লিউটিতে কী করে? পিডাব্লিউটিতে হচ্ছে প্রেজেন্ট ডাইরেক্টরি আছে কিনা সেটা দেখায়। এরপর আমরা দেখলাম এলএস দিয়ে কী করে? লিস্ট অফ ফাইল, যে আমার এই ডাইরেক্টরির ভিতরে কী কী ফোল্ডার আছে, ফাইল আছে, সবগুলো লিস্ট করে দেখাইতে। এখন এখানে আরেকটা কমান্ড শিখতে হবে, সেটা হচ্ছে ফ্ল্যাগ। আচ্ছা, এটা আসছি। আমরা যদি ডাইরেক্টরিটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা লিখবো হচ্ছে সিডি। আগে যদি যেতে চাই তাহলে সিডি, তারপরে হচ্ছে যে ফোল্ডারের নাম সেখানে বা ফোল্ডারের পাথ। যদি পেছনে ফিরতে চাই তাহলে 2টা ডট। আমরা যদি ডাইরেক্টরি কোনো একটা ফোল্ডার তৈরি করতে চাই তাহলে লিখবো হচ্ছে মেক ডাইরেক্টরি, মানে মেক ডাইরেক্টরি। যদি কোনো একটা ফাইল তৈরি করতে চাই তাহলে নাম দেবো হচ্ছে টাচ দিয়ে আমরা সেটা
করতে পারবো, ফাইলটা তৈরি করতে পারবো ফাইলের নাম লিখে। আচ্ছা, এখন এখানে বেশ কিছু একটু ব্যতিক্রম আছে, যেমন একই জিনিসের বেশ কিছু আলাদা আলাদা কমান্ড আছে যেটা দিয়ে খুব সহজে কাজ হয়ে যায়। যেমন বেশিরভাগ সময় মানুষ হচ্ছে টাচ দিয়ে হচ্ছে ফাইল তৈরি করে। আপনার যদি শুধুমাত্র ফাইল তৈরি করা লাগে তাহলে আপনি টাচ কমান্ড ব্যবহার করতেই পারেন, ওকে। কিন্তু আমরা তো শুধুমাত্র ফাইল তৈরি করবো না, ফাইলের ভিতরে হয়তো আমি লিখতেও চাই কিছু, তাই না? এটার ভিতরে যদি আমি কিছু লিখতে চাই তাহলে আমি কীভাবে লিখবো? এটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে যে ন্যানো। টাচ ব্যবহার না করে মূলত আমি সবসময় ন্যানো ব্যবহার করি। যেমন আমি যদি ন্যানো লিখে তারপরে যদি সীমান্ত ফাইল ডট টিএক্সটি লিখি তাহলে দেখবেন একটা জিআইও তৈরি করবে। সো এটা আসলে কমান্ড না, এটা কি আমি এই যে ন্যানো হচ্ছে একটা জিএনইউ টেক্সট এডিটর। সো আমরা লিনাক্সের ভিতরে ন্যানো হচ্ছে একটা টেক্সট এডিটর। এরকম আরেকটা টেক্সট এডিটর আছে, সেটা হচ্ছে ভীম। এটা অনেকেই নাম শুনছে, ভীম। সো ভীম ইজ এ ফ্রি ওপেন সোর্স হাইলি এফিশিয়েন্ট টেক্সট এডিটর। এটাও একটা কমান্ড লাইন ইন্টারফেসের জন্য একটা টেক্সট এডিটর, তবে ভীমটা একটু ঝামেলা আছে। অনেকে হয়তো ভীমের নাম শুনবেন বা ব্যবহারতে আসবে, অনেক সময় ওপেন হয়ে যাবে। সো ভীমটা একটু সমস্যা, বেশ অসুবিধা হয়। তো এরকমই আরেকটা মডার্ন যে টেক্সট এডিটর সেটা হচ্ছে ন্যানো। সো আমি সবসময় ন্যানো ব্যবহার করি, ন্যানো দিয়ে আমার কাজ চলে যায়। সো ন্যানো দিয়ে যখন আপনি কোনো একটা ফাইলের নাম লিখবেন, ফাইল তো তৈরি হবেই, একটা আপনাকে টেক্সট এডিটর ওপেন করবে। এই ফাইলের ভিতরে আপনি ইচ্ছা মতো আপনার যা কিছু ইচ্ছা তা লিখতে পারবেন। সো আমি এখানে লিখলাম হাই, my name is Shimanto. I am from Mymensingh, Bangladesh. Thank you for watching my videos. ওকে, এখন আমি এটা সেভ করতে চাই। আমি তো লিখলাম, আমি চাইলে সেকেন্ড লাইনও থার্ড লাইনও যেতে পারি, যা ইচ্ছা তা করতে পারি। তো এখানে এখন আমি এটা সেভ করব। কীভাবে সেভ করব? সব ইনস্ট্রাকশন আমার নিচে, এই যে এখানেই নিচেই দেওয়া আছে। যেমন আমি যদি কন্ট্রোল, এখানে এই এরো চিহ্ন দিয়ে আসলে কন্ট্রোলকে বোঝাচ্ছে। সো আমি যদি কন্ট্রোল ও চাপ দেই তাহলে এখানে দেখছে রাইট টু ফাইল সীমান্ত টিএক্সটি। সো আমি যদি এন্টার চাপি তার মানে আমি যা লিখছি তা হচ্ছে এই ফাইলে সেভ হয়ে যাবে। সো আমি এন্টার চাপ দিলাম, তো ফাইলটা সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে বের হয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? এই যে দেখুন এখানে লিখছে এক্সিট, এটা হচ্ছে এক্স, মানে কন্ট্রোল এক্স। যদি আমি চাপ দিই আমি এই এর থেকে বের হয়ে এসেছি। সো এখানে আসলে টেক্সট এডিটর ভালো করে দেখাচ্ছে না। সো এটা উপরে আসলে লেখাটা দেখাচ্ছে, কিন্তু আপনি নর্মালি যখন টেক্সট এডিটর বা আপনি আপনার নিজের পিসিতে যখন করবেন তাহলে আসলে এরকম দেখাবে না। আমরা যেহেতু ফ্রি টায়ার একটা মেশিন হতে ব্যবহার করতেছি, সো এটার ইন্টারফেসটা আসলে এরকম। এখানে টেক্সট এডিটর কিন্তু অফ হয়ে গেছে, আসলে এগুলো আসলে অফ হয়ে গেছে। এই যে দেখেন এখানে লোকাল হোস্ট চলে আসছে। সো আমি কন্ট্রোল এল দিলাম, ক্লিয়ার করে দিলাম, বাস চলে গেল। আচ্ছা, তো সেমভাবে এখন আমি যদি এলএস করি আমরা দেখব যে সীমান্ত ফাইল এখানে একটা আছে। আমি যদি এখন এটার ভিতরে কি লেখা আছে সেটা পড়তে চাই, আমরা সহজভাবে লিখতে চাই ক্যাট সীমান্ত ফাইল ডট টিএক্সটি। এই যে দেখুন কী লেখা আছে সব দেখাচ্ছে। আমি যদি এমন হয় যে আপনি আসলে পড়তেও চান, এডিটও করতে চান, তৈরিও করতে চান, এই সব কিছুর জন্য আসলে এত কমান্ড তো মনে রাখা সম্ভব না। সো সেক্ষেত্রে সব কিছুর জন্য আসলে আমি একটা কমান্ডই ব্যবহার করি, সেটা হচ্ছে ন্যানো দিয়ে আমি ক্রিয়েট করি। যেমন আমি যদি এখন একটা সেকেন্ড ফাইল তৈরি করতে চাই, সেকেন্ড ফাইল, এটা কি ফাইল হবে? এটা হবে একটা পাইথন ফাইল। সো আমি তৈরি করলাম, ফাইল তৈরি হয়েছে প্লাস এডিটরটা ওপেন হয়ে গেছে। আপনি এখানে এখন লিখতে পারেন। যেমন আমি যদি এখানে একটা পাইথন কমান্ড লিখি, যেমন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এখানে একটা পাইথন আমি একটা কোড লিখলাম, লিখে আমি এটা সেভ করব। প্রথমে সেভ করতে হবে, তারপর বেরিয়ে আসতে হবে। সো প্রথমে সেভ করবো কীভাবে? রাইট আউট, কন্ট্রোল ও, আমাকে বলছে তুমি কি এটা সেভ করবা, রাইট টু ফাইল দিস সেকেন্ড ফোল্ডার, ইয়েস, এন্টার। এখন আমি এখান থেকে বের হয়ে আসতে চাই, কন্ট্রোল এক্স, বেরিয়ে আসলাম, কন্ট্রোল এল দিয়ে আমি ক্লিয়ার করে ফেললাম, বা আমি ক্লিয়ার কমান্ডটা ব্যবহার করতে পারি। সো এখন যদি আমি এলএস করি তাহলে আমি সবগুলো ফোল্ডার আবার দেখতে পাবো যে সেকেন্ড ফোল্ডার নামে একটা সেকেন্ড ফাইল ডট পাই নামে একটা পাইথন ফাইল তৈরি হয়ে গেছে। সো সব কিছুর আলটিমেট সমাধান হচ্ছে ন্যানো। ওকে, সো আমরা ন্যানো কভার করে ফেললাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে একটা বিষয় থাকে যে এখন সেটা হচ্ছে এলএস এলএ।
সো আমি এখন দেখাই। সো আমরা যখন নাকি কোনো একটা কমান্ড লিখি, কমান্ডের পরেও কিন্তু এক্সট্রা কিছু কাজ থাকে, তাই না? সো এই কমান্ডের পরে যেয়ে আমরা অনেক সময়ই যদি এক্সট্রা কোনো কমান্ড দিতে চাই, এই কমান্ডের রিলেটেড এক্সট্রা কিছু ফিচার থাকে ওইগুলো দিতে চাই, তখন আসলে যেটা আমরা হচ্ছে একটা ফ্ল্যাগ কমান্ড দিই। সো এটাকে বলে ফ্ল্যাগ কমান্ড। যেমন এলএস হচ্ছে লিস্ট, আমি সবগুলো দেখতে চাই। তো এরপরে আমরা যদি একটা চিহ্ন দিয়ে এল লিখি, এটা বলে ফ্ল্যাগ এল। পড়ার সময় আমরা পড়বো এলএস ফ্ল্যাগ এল। তাহলে কী করবো? তাহলে দেখেন আমরা ফাইলগুলো তো দেখতে পারতাছি, ফাইলের সাথে সাথে আরও এক্সট্রা অনেক তথ্য আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এগুলো কি? এগুলো হচ্ছে আমার পারমিশন। আমার যে ফাইল ফোল্ডার এগুলো হচ্ছে পারমিশন কেবল, এগুলো নিয়ে আমরা সামনের ভিডিওগুলোতে পড়বো। সো এগুলো হচ্ছে পারমিশন। তারপর এটা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে আর কী কী ফোল্ডার আছে বা কয়টা ফোল্ডার আছে এরকম কিছু ইনফরমেশন থাকে, আমি নট শিওর, চেক দিতে হবে, এখানে লেখা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আরও কিছু ইনফরমেশন, এবং এটা হচ্ছে লাস্ট কবে আপডেট হয়েছিল বা সেটা এটা হচ্ছে ফাইলের সাইজ বা ফোল্ডারের সাইজ, আর এটা হচ্ছে লাস্ট কবে আপডেট হয়েছিল ওই টাইম অ্যান্ড ডেট, আর হচ্ছে এখানে হচ্ছে ফাইলের নাম। সো এই এলএস দিয়ে আমি যদি এলএস দিই, সো আমি যদি শুধু এলএস দেই তাহলে ফাইল যা আছে সবগুলো এক লাইনের দেখাই দেয়। আমি যদি আরও ইনফরমেশান চাই তাহলে এলএস এর পরে ফ্ল্যাগ এল দেব, আরও ইনফরমেশান দেখাবে। তাহলে এল এ কী দিয়ে আসে? আমি যদি এলএস তারপরে ফ্ল্যাগ এল এ দিই তাহলে হচ্ছে হিডেন ফাইল যেগুলো আছে ওইগুলো শো করে। সো হিডেন ফাইল কি, এগুলো নিয়ে আমরা সামনে আরও পড়বো। সো আমি যদি দেই তাহলে দেখবেন সবগুলো এসে ঢুকছে, এবং একটা ফাইল যেমন ডট অ্যাশ হিস্টোরি, এই ফাইলটা কিন্তু আগে দেখায় নাই। সো এটা আসলে হিডেন ফাইল। হিডেন ফাইল আমরা চিনব কীভাবে? হিডেন ফাইলের আগে ডট থাকে। যেমন ইএনবি ফাইল সবসময় হিডেন থাকে, এগুলো দেখা যায় না। আপনি যদি ইএনবি ফাইল এখানে ক্রিয়েট করেন আপনি দেখতে পারবেন না। সো ওই ফাইলগুলো দেখার জন্য হচ্ছে আপনাকে এলএস তারপর ফ্ল্যাগ এল এ ব্যবহার করতে হবে। সো আমি সবসময় আসলে এভাবে এলএস সবসময় ব্যবহার করি না, আমি প্র্যাকটিক্যালি যখন ব্যবহার করতে সবসময় এল এ ফ্ল্যাগটা দিয়েই তারপর ব্যবহার করি। সো আপনিও প্র্যাকটিস করতে করতে আপনার নিজের একটা অভ্যাসে চলে আসবে, তখন সবসময় আপনি যখন কোনো ফোল্ডারের ভিতরে কী কী আছে দেখার জন্য কমান্ড দিবেন, তখন সবসময় এলএস তারপর ফ্ল্যাগ এল এ এটা ব্যবহার করতে পারেন। দ্যাট দ্য চয়েস। যেমন আমি যদি একটা এক্সাম্পল হিসেবে দেখাই, আমি যদি একটা ফাইল তৈরি করতে চাই, তো ফাইল আমি কীভাবে তৈরি করব? ওই যে টাচ অথবা ন্যানো। সো আমি এখন আসলে কোনো কিছু লিখবো না, জাস্ট তৈরি করব, তাহলে আমি টাচ, আমি একটা ফাইল তৈরি করলাম ইএনভি দিলাম। এখন আমি যদি এলএস করি তাহলে দেখবো যে ইএনভি ফাইল নাই, কিন্তু আমি ফাইল তৈরি করছি। তো কারণ কি? ডট ইএনভি। সো ফাইলের আগে যেহেতু ডট আছে তার মানে একটা হিডেন ফাইল বা সিক্রেট ফাইল বলতে পারেন। সো আমি এটা দেখার জন্য কী করব? এলএস এল এ। এখন দেখবেন আপনি ইয়েস, এখানে হচ্ছে ইএনবি ফাইলটা দেখতে পারতেছেন। ওকে, সো এই হচ্ছে এলএসএল এ এখানে শেষ হলো। ওকে, এখন আমি যদি কোনো ফাইল, এখন আমি চাচ্ছি হচ্ছে কোনো ফাইল কপি করার জন্য কী কমান্ড হতে হবে? তাহলে হচ্ছে সিপি। যেমন আমি চাই যে এই ইএনবি ফাইলটা বা এই রিডমি.txt ফাইলটাকে ফার্স্ট ফোল্ডারের ভিতরে কপি করতে। সো আমি কী করব? সিপি কপি কাকে কপি করব? কোন ফাইলকে কপি করব? আমি কপি করব হচ্ছে readme.txt ফাইলকে। কপি করে ডেস্টিনেশনটা কোথায় নিয়ে যাব? আমি নিয়ে যাব হচ্ছে ফার্স্ট ফোল্ডারের ভিতর। ওকে, ক্যানট সিডি, সিডি নট, ইট ইজ সিপি। সরি, সিডি হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি, আমি তো কপি করছি সিপি। ওকে, এখন আমি যদি ফার্স্ট ফোল্ডারের ভিতরে যাই, ফার্স্ট ফোল্ডারের ভিতরে কীভাবে যাব? সিডি ফার্স্ট ফোল্ডার। এবার যদি আমি দেখতে চাই তো এলএস দিলে হবে না, এলএস দিয়ে না, এলএস ফ্ল্যাগ এলএ, না হবে সো হবে, দুটাই হবে। সো আমি তারপর আমার অভ্যাস মতো এলএস এলএ দিচ্ছি। এই যে এখানে আছে রিডমি টেক্সটটা চলে আসছে। সো আমি যদি আবার ব্যাক করতে চাই, সিডি ডট এখানে আসলাম, এবার যদি এলএস করি এখানেও দেখবেন একটা readme.txt। সো আমি ফাইলটা কপি করে ওই জায়গায় নিয়ে গেছি। সো এটা হচ্ছে সিপি গেল। এবার আমি যদি মুভ করতে চাই, কমান্ড হচ্ছে এমভি। সো মুভ আমি যদি মুভ করে কোথায় নিব? মুভ করে আমি hello.js এই ফাইলটাকে মুভ করব। কোথায় করব? আমি হচ্ছে সেকেন্ড ফোল্ডারের ভিতরে মুভ করব, সেকেন্ড ফোল্ডার। আমি যদি করি, এবার যদি এলএস করি, দেখব এখানে হচ্ছে hello.js ফাইলটা আর নাই। তো আমি কি করব? আমি
যাব হচ্ছে সেকেন্ড ফোল্ডারের ভিতর। এবার আমি যদি ls করি আমি দেখবো hello.js এখানে চলে আসছে, মুভ করে ফেলছি। সো মুভও হয়ে গেল। এরপর হচ্ছে রিমুভ ফাইল অ্যান্ড ফোল্ডার। সো আমি চাই যদি কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করে ফেলতে, তাহলে হচ্ছে রিমুভ ফোল্ডার রিমুভটা ব্যবহার করতে হবে। সো আমি যদি চাই যে hello.js এটাকে ডিলিট করবো, তাহলে আমি কী করবো, আমরা হচ্ছে সেকেন্ড ফোল্ডারের ভিতরে আছি। সো আমরা যদি এখন চাই যে ডিলিট করে দেবো, তাহলে রিমুভ hello.js। এখন যদি আমি ls করি কিছুই নাই, তার মানে এটা ডিলিট হয়ে গেছে ফাইলটা। আচ্ছা, এখন আমি যদি ব্যাক করে আগে চলে আসি, এবার যদি ls করি, আচ্ছা এবার এখানে ফোল্ডার আছে। আচ্ছা আমি এটা ক্লিয়ার করে নিই একটু ফোল্ডার। আচ্ছা এখন আমি যদি ls দেই, তাহলে আমি কী কী ফোল্ডার দেখবো, এখানে দেখবো ফার্স্ট ফোল্ডার আছে, সেকেন্ড ফোল্ডার আছে, বিভিন্ন। এখন আমি চাচ্ছি রিমুভ যে ডিলিট করার যে কমান্ডটা রিমুভ ব্যবহার করে আমি ফার্স্ট ফোল্ডার যেটা সেটাকে ডিলিট করবো। তাহলে চলো তো দেখি করা যায় কিনা। রিমুভ ফার্স্ট ফোল্ডার, না, রিমুভ ফার্স্ট ফোল্ডার ইজ এ ডাইরেক্টরি। সো এখানে তারা বলতেছে যে ফার্স্ট ফোল্ডার যেটা সেটা হচ্ছে ডাইরেক্টরি, এটাকে তুমি রিমুভ দিয়ে ডিলিট করতে পারবা না। তাহলে এখন কীভাবে ডিলিট করতে হবে, কারণ কি, কারণ হচ্ছে ফোল্ডারের ভিতরে কিন্তু আরও অনেক কিছু থাকতে পারে, ফাইল থাকতে পারে, আরও ফোল্ডার থাকতে পারে। সো আমি যখন একে ডিলিট করবো তখন আমি একটা ফাইল ডিলিট করছি না, আমার এর ভিতরে যা আছে সবগুলোকে একটা করে ডিলিট করতে হবে। সো এটা হচ্ছে রিকার্সিভলি ডিলিট করতে হবে। সো আমরা যারা প্রোগ্রামিং করে আসছি তারা একটা রিকার্সন পড়ছে যে একটার পর একটা লুপ আকারে চলে। সো সেমভাবে আমরা ফোল্ডারের ভিতরে একটা ফাইল রিকার্সিভলি এখানে একটা লুপের মাধ্যমে ডিলিট করতে হবে। সো রিকার্সিভলি যদি ডিলিট করতে চাই তাহলে সেই কমান্ডটা কি, তাহলে আমার একটা ফ্ল্যাগ ব্যবহার করতে হবে। তাহলে রিমুভ এরপর আর আমরা দিব, এবং এখন যদি ফার্স্ট ফোল্ডার লিখি, এবার যদি ls করি, তাহলে দেখবো ফার্স্ট ফোল্ডার ডিলিট হয়ে গেছে। তার মানে আমি রিকার্সিভলি ফোল্ডারগুলোকে ডিলিট করে দিলাম। ওকে, আর এরও একটা শর্টকাট ওয়ে আছে। আমি যদি একটু শর্টকাট ওয়েতে কোনো কিছু ফাইল ডিলিট করতে চাই, তাহলে আমরা যেটা দিব সেটা হচ্ছে রিমুভ ডাইরেক্টরি। এবার যদি আমি সেকেন্ড ফোল্ডারকে ডিলিট করতে চাই, তাহলে দেখবো ইজিলি ডিলিট হয়ে গেছে। সো কেউ চাইলে রিমুভ ফ্ল্যাগ আর এই কমান্ডটা ব্যবহার করতে পারে ফোল্ডার ডিলিটের ক্ষেত্রে, কেউ চাইলে রিমুভ এই কমান্ডটা ব্যবহার করতে পারে সরাসরি ডিলিট করার ক্ষেত্রে, যার যেটা সুবিধা হয়, যার যেটা মনে থাকে যখন যেভাবে। সো আমরা রিমুভ দেখে ফেললাম, ক্যাটও দেখে ফেলছি। ক্যাট হচ্ছে কনক্রিট বা ডিসপ্লে করার জন্য। ওকে, এখন কোনো ফাইলের ভিতরে এখন দেখা যাক। আচ্ছা hello.c এটার ভিতরে কী আছে আমরা চলো দেখি। সো দেখার জন্য আমরা কী কমান্ড ব্যবহার করবো, ন্যানো। ফাইল তৈরি করা, এডিট করা, সেভ করা, সব কিছুর জন্য আমরা একটা কমান্ড ব্যবহার করবো, মনে রাখবো, সেটা হচ্ছে ন্যানো। সো আমরা যদি hello.c এটা দেখতে চাই, তাহলে আমরা দেখবো ন্যানো hello.c। ওকে, এই ন্যানো দেখতে পারতেছি যে এখানে অনেকগুলো লিখে রাখছে। এখানে একটা সি কমান্ড লিখেছে হ্যালো ওয়ার্ল্ডের। সো আমরা এখানে চাইলেই ইচ্ছা মতো প্রোগ্রাম লিখছি না, আমরা যে কোনো কিছু লিখতে পারি, যেমন হ্যালো দেয়ার, আই এম সীমান্ত, আই স্টাডিড at কুয়েট, আই এম a programmer right now teaching Linux। এখন আমি এটা সেভ করতে চাই, কন্ট্রোল ও এন্টার দিয়ে আমি সেভ করব। দেখো এখানে কিন্তু লেখা আছে যে রাইট টু ফাইল দিস, এটা খেয়াল করতে হবে। এন্টার দিলাম, সেভ হয়ে গেল। বের হয়ে আসতে চাই, এক্সিট এক্স, কন্ট্রোল এক্স। ওকে, বের হয়ে আসছি, লেখা দেখাচ্ছে। আমি ক্লিয়ার করার জন্য কন্ট্রোল এল চাপছি, কন্ট্রোল হয়ে গেল। আচ্ছা, এখন আমি যদি দেখতে, এখানে তো অনেকগুলো লাইন আছে। এখন আমি যদি দেখতে চাই যে পুরো ফাইলের ভিতরে এই hello.c এই ফাইলের ভিতরে প্রথম 5টা লাইন আমি দেখতে চাই, তাহলে আমি কীভাবে লিখবো, তাহলে আমি কমান্ড দেবো হচ্ছে হেড hello.c। ওকে, সো এখানে হচ্ছে প্রথম 5টা লাইন সম্ভবত হেড কমান্ড, হেড। আচ্ছা, এখানে তো লেখা আছে আউটপুট এট লিস্ট ফার্স্ট অর লাস্ট লাইন অফ ইট ইউজ টেল এফ টু স্ট্রিমলাইন। ওকে, হেড কমান্ড লিনাক্স and a file optional। সো আমরা এখানে ফ্ল্যাগ ব্যবহার করে ফ্ল্যাগ ব্যবহার করে একটা স্পেসিফিক নাম্বারও দিয়ে দিতে পারি। যেমন আমি যদি, তাহলে দেখা যায়, আচ্ছা আমি যদি এখন বারবার কমান্ড, তো লেখাটা আসলে প্যারা। তুমি যদি অলরেডি কমান্ড লিখে থাকো, আগের কমান্ডে চাপ করো, তাহলে কি সিম্পলি কিবোর্ডের আপ এবং ডাউন এরো সেটা ব্যবহার করি কমান্ডগুলোতে। যেমন আমি যদি আপ চাপ দেই, তাহলে দেখতে পারবো যে আগের কমান্ড, এই যে আগের এবং এই যে
আগের কমান্ড আমি যদি এরো চাপ দিই, ডাউন এরো চাপ দিই, আবার নিচে চলে আসলো। সো এই আপ এরো ডাউন এরো ব্যবহার করি কমান্ডগুলো তুমি বারবার ভিজিট করতে পারবা। সো আমি যদি hello.c এই কমান্ডটাকে আবার এডিট করতে চাই, ফ্ল্যাগ n দিলাম, এরপরে 5 দেই, হ্যাঁ ইয়েস। সো n5 দিয়ে আমি হচ্ছে hello.c ফাইলের প্রথম পাঁচটা লাইন পড়ে ফেলছি। আবার আমি যদি চাই যে না আমি হচ্ছে শেষের 5টা লাইন পড়বো, তাহলে হচ্ছে টেল, এখানে হচ্ছে শেষের 5টা লাইন দেখাচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে ভাই হেড আর টেল ব্যবহার করার দরকারটা কি, আমি তো সম্পূর্ণ ফাইলই দেখতে পারি। আসলে সমস্যা হচ্ছে যে আমরা যখন একটি টার্মিনালে কাজ করি, যখন ক্লাউডে কাজ করি, তখন অনেক লক ফাইল তৈরি হয়। সো লক ফাইল হচ্ছে যে আমার পুরো সিস্টেমের ভিতর কী হচ্ছে না হচ্ছে সবগুলো লক সেখানে এসে জমা হয়। সো লক ফাইলগুলোর ভিতরে হাজার হাজার লাইনও থাকতে পারে। এখন আমি তো সব পড়ে দেখবো না, তাই না? আমি দেখবো যে কোনো কিছু সিস্টেমে কোনো একটা সমস্যা হওয়ার আগে বা আমার সিস্টেমটা ডাউন হওয়ার আগে কী ঘটছিল, তো সেই লকগুলো শুধু চেক করতে চাই। তো সেই লকগুলো কীভাবে চেক করবো? আমি হয়তো শেষের 5টা লাইন পড়বো বা আমি হয়তো প্রথম 5টা লাইন পড়বো। তো সেই ক্ষেত্রে হচ্ছে হেড আর টেল এই কমান্ডগুলো ব্যবহার করতে হয়। এবং আমি পার্সোনালি আমি যখন কোম্পানিতে কাজ করছি ইন্ডাস্ট্রিতে, তখন আমার টেল কমান্ডটা ব্যবহার করতে হয়েছে লক ফাইল পড়ার জন্য। সো টেল কমান্ডটা এটা খুবই জরুরি। হেড হয়তো লাগে, খুব একটা লাগে না, তবে টেল খুবই জরুরি একটা কমান্ড। আচ্ছা, লেস হচ্ছে ওপেন ফাইল ইন্টারেক্টলি টু পেজিনেটেড। সো এটাও একই ঘটনা, তোমার লক ফাইলগুলো হাজার হাজার লাইনের হতে পারে। সো তুমি হয়তো পেজিনেশনের মাধ্যমে একটা করে পেজ পড়ার জন্য পড়তে চাচ্ছ, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লেস কমান্ডটা ব্যবহার করি। লেস কমান্ড করে আমরা সেখানে 1 পেজ, 2 পেজ, 2nd পেজ, 3rd পেজ, এভাবে একটার পর একটা পেজ আকারে লেখাগুলো পড়তে পারি। আর ক্লিয়ার কমান্ড আমি সবার আগে দেখাইছি, সেটা হচ্ছে পেজটা ক্লিয়ার করার ক্ষেত্রে। যেমন আমি যদি এখন প্লেস ক্লিয়ার করতে চাই, আমি লিখবো ক্লিয়ার, সেম কাজটা Ctrl+L এই কমান্ড দিয়েই হয়ে যায়। সো এই তো। আর এখানে দুটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে সফট লিঙ্ক আর একটা হচ্ছে হার্ড লিঙ্ক। এটা হচ্ছে ইন্টারভিউতে আসে অনেক জায়গাতেই। সো সফট লিঙ্ক কি, এটা হার্ড লিঙ্ক না, সফট না, এটা হবে সফট লিঙ্ক। সো সফট লিঙ্ক কি আর হার্ড লিঙ্ক কি? সফট লিঙ্ক হচ্ছে কোনো একটা লিঙ্ক, ধরেন আমি তো এখন আছি হচ্ছে রুট ফোল্ডারের ভিতরে। সো আমি যদি একদম হোম ফোল্ডারের ভিতরে যাই, যেটা আমরা ফার্স্ট ভিডিওতে দেখাইছি, সো আমি যদি চাই, আচ্ছা এখন আমি যদি চাই সিডি করে একদম এটা, সো আমি এটা কোথায় আছি? আমরা আছি হোম ফোল্ডারের ভিতরে। সো আমরা কিন্তু আগের এটা কেটে দিই, ওকে। আমরা আগের ভিডিওতে আমরা কিন্তু দেখাইছি যে লিনাক্সের ফাইল সিস্টেমগুলো কীভাবে কাজ করে। সো লিনাক্সের ফাইলের একদম প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে আমার হোম ডাইরেক্টরি বা এটা হচ্ছে আমাদের কি ডাইরেক্টরি, সম্ভবত রুট বলে, সার্চ করে নিই, মিনিং ইন লিনাক্স আর রুট ডাইরেক্টরি। সো এটা হচ্ছে আমাদের রুট ডাইরেক্টরি, এটাকে বলা হচ্ছে রুট, লেখা নাই। সো রুট ডাইরেক্টরি, এই চিহ্নটা হচ্ছে রুট। সো আমরা রুট ডাইরেক্টরির ভিতরে আছি। সো রুট ডাইরেক্টরির ভিতরে এই সবগুলো ফোল্ডার হচ্ছে কোনো একটা লিনাক্স সিস্টেমের ভিতরে থাকে। কারণ আমি যদি জাস্ট LA করি, তাহলে আমি দেখতে পারবো এই সবগুলো ফোল্ডার এখানে কিন্তু আছে। এখানে আমরা কিছু হিডেন ফোল্ডারও দেখতে পাচ্ছি। সো এই যে হোম, ইটিসি, ড্যাব, বিন, এবং এই সবগুলোর আলাদা আলাদা কাজ আছে লিনাক্সের ক্ষেত্রে, বা উবুন্টু বা যেই অপারেটিং সিস্টেম হোক সেটাতে। ওকে, সো আমরা আরেকবার LS করি, তো এই যে হচ্ছে সবগুলা ফোল্ডার সেম, এখানে যা আছে সব সেম। এবং এগুলো কাজ কি, কোনটার কি কাজ, এই পিডিএফের ভিতরে কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। সো সফট লিঙ্ক আর হার্ড লিঙ্ক কি? সো সফট লিঙ্ক হচ্ছে যে আমরা কোনো একটা ফোল্ডারকে বা ফাইলকে যদি একটা শর্টকাট লিঙ্ক তৈরি করতে চাই, তা সেই শর্টকাট লিঙ্কটা হচ্ছে সফট লিঙ্ক বা হার্ড লিঙ্কের মাধ্যমে হয়। সো পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে সফট লিঙ্ক যখন আপনি তৈরি করবেন, আপনি যদি মেইন যে ফোল্ডারটা বা মেইন যে ফাইলটা সেটাকে যদি ডিলিট করে দেন, তাহলে সফট লিঙ্ক যে ফাইল সেটাও ডিলিট হয়ে যাবে, সেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন না। অন্যদিকে হার্ড লিঙ্ক যদি করে রাখেন, তাহলে আপনার মেইন যে ফাইল যেটা আছে, অরিজিনাল যে ফাইল, সেটাকে যদি আপনি ডিলিট করেও দেন, তারপরও আপনার যে শর্টকাট লিঙ্ক যেটা আছে সেই ফাইলটা বা ফোল্ডারটা সেটা থেকেই যাবে, আপনি সেখান থেকেও তারপরও সেটা অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ সহজ কথা হচ্ছে হার্ড লিঙ্কের ক্ষেত্রে একটা কপি তৈরি হয়, আর সফট লিঙ্কের ক্ষেত্রে একটা কোনো কপি তৈরি হয় না, অরিজিনাল যে লিঙ্কটা সেটাই থাকে। সো আমরা যদি আরেকবার একটু গুগল সার্চ করে নেই, so hard link points directly to the physical data on the disk, acting as a name of the file. Soft link হচ্ছে symbolic link, points to the file path, acting as a shortcut. Deleting original file breaks the soft link. যা বললাম তাই, সফট লিঙ্ক হচ্ছে অরিজিনাল ফাইল যদি আপনি ডিলিট করে দেন, তাহলে ওই ফাইলটাও ডিলিট হয়ে যায়, লিঙ্ক আর কাজ করে না। আচ্ছা, এখন আমি যদি লিনাক্সের কমান্ডগুলো দেখি, আমি যদি লিনাক্স কমান্ড লিখে সার্চ দিই, ওকে,
সো কীভাবে করব? সো সফট লিঙ্ক তৈরি করার জন্য সিম্বলিক লিঙ্ক একটা আছে সিম্বলিক, সো লিঙ্ক আমরা হচ্ছে এখানে লিঙ্ক কমান্ড ব্যবহার করতে হবে। ওকে, সো ওকে, সো এটার জন্য আমার যে কমান্ড ব্যবহার করতে হবে সেটা সো আমি এখানে লিখে দিই ln, শুধু হার্ড লিঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র ln কমান্ড ব্যবহার করব, আর যদি সফট লিঙ্ক হয় তাহলে হচ্ছে লিঙ্ক তারপরে হচ্ছে সফট, রাইট, ইয়া, সেটা ব্যবহার করব। ওকে, সো আমি যদি আমরা কোন ফোল্ডারে ছিলাম, আমরা মনে হয় সম্ভবত রুট ফোল্ডারে ছিলাম। ওকে, আচ্ছা ls, আচ্ছা সিডি ব্যাক করে যাই, এস করি। ওকে, আমরা যদি সিডি রুট যাই, এখানে ছিলাম, আমরা যদি ls করি, ওকে, হ্যাঁ, ইয়েস। সো এটা কি বোঝায়? এটা দিয়ে হচ্ছে বোঝায় হচ্ছে যদি সার্চ করি এই লিঙ্ক মিনিং ইন লিনাক্স, symbol represent the home directory of the current user home directory of the current user। সো এখান থেকে আসলে কারেন্ট যে ইউজার সেটাকে বোঝায়, কারেন্ট ইউজারের ভিতরে যেটা আছে সেখানে এটা বোঝায়। সো এই ক্ষেত্রে সব হচ্ছে সিম, সেটাকে বোঝায়। ওকে, সো আমরা এখানে যদি চাচ্ছি আমাদের যে হোম ডাইরেক্টরি আমাদের আগে কি ছিল, আমি যদি সিডি আমরা যদি সিডি এখানে যাই ls করি, আমি চাচ্ছি এখানে যে ইটিসি ফাইলটা আছে এই ফাইলটাকে আমি হচ্ছে আমার যে ইউজার সিডি ইউজার এটার ভিতরে নিয়ে আসবো, এটার ভিতরে লিঙ্ক করব। সো এখানে হচ্ছে আমি একটা ইটিসির একটা লিঙ্ক তৈরি করতে চাই, তাহলে আমি করব লিঙ্ক, আমি একটা সফট লিঙ্ক তৈরি করব, তাহলে ফ্ল্যাগ অ্যাস, এরপর হচ্ছে এটা হচ্ছে হোমের ভিতরে আছে ইটিসি রুট, সরি রুট, এটা হচ্ছে রুট ইটিসি, ওকে, প্লেস এন্টার, ওকে, ইয়াস। সো এখানে দেখতে পারতেছি আমার এখানে কিন্তু একটা মানে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এই আমাদের যে ইউজার ফোল্ডার এর ভিতরে কিন্তু একটা ফোল্ডার, এই ইউজার এই যে ফোল্ডার এটার ভিতরে কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, সে হচ্ছে ইটিসি। এই ইটিসিটা কোথায়? এটা হচ্ছে এটা হচ্ছে রুট ডাইরেক্টরির ভিতরে যে ইটিসি আছে সেখানকার সাথে কানেক্টেড। সো আমি যদি এখান থেকে সিডি ইটিসি যাই, ইটিসির আমি কিন্তু যে হোম আর রুট ডাইরেক্টরির ভিতরে ইটিসি ওইখানে চলে আসছি। এখানে তো অনেক কিছু আছে, সো ইটিসির ভিতরে কী কী থাকে এগুলো আমরা সামনের দিনে হয়তো পড়বো। সো আমি জাস্ট এখান থেকে ব্যাক করে যাই, সিডি রুট ডাইরেক্টরির ভিতরে চলে আসছি, ইয়াস ইউজার, ওকে, ls করি, ওকে। আচ্ছা, এখন আমি তো এটা ডিলিট করতে পারবো না, আমি ডিলিট করবো না। আমি যদি এখন একটা সিডি, আমি যদি চিন্তা করি, আমি এখানে একটা কাজ করি, আমি একটা এখানে একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডার কীভাবে তৈরি করবো? ফোল্ডার মানে হচ্ছে ডাইরেক্টরি, তাহলে আমি মেক ডাইরেক্টরি করে আমি একটা ডাইরেক্টরি নাম দিচ্ছি টেস্ট ডাইরেক্টরি, ওকে। এখন তৈরি হয়েছে টেস্ট ডাইরেক্টরি, এই যে টেস্ট ডাইরেক্টরি, এই টেস্ট ডাইরেক্টরির ভিতরে আমরা যাব, টেক্সট ডাইরেক্টরির ভিতরে গেলাম, সিডি এখানে ভিতরে কিছুই নাই। সো আমি চাচ্ছি হচ্ছে আমার যে এই readme.txt ফাইলটা, এই txt ফাইলটাকে আমি হচ্ছে টেস্ট ডাইরেক্টরির ভিতরে নিয়ে আসবো। তাহলে আমি কি করব? লিঙ্ক, আমি এটা করব সফট লিঙ্ক, তাহলে সফট ফ্ল্যাগ অ্যাস, এবং এখানে আমি হচ্ছে ফাইলের লিঙ্কটা দেবো। ফাইলের লিঙ্কটা কোথায় আছে? রুট ইউজার, এটার ভিতরে হচ্ছে readme.txt, ওকে। একবার যদি আমি ls করি, ইয়েস, এটা একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, ওকে। আচ্ছা, আমি আরেকটা ফাইল তৈরি করবো, কিন্তু এটা হার্ড লিঙ্ক করবো। আমরা করতে পারি কি, আমরা hello.c এই যে ফাইল, এটাকে আমরা হার্ড লিঙ্ক করবো। সো হার্ড লিঙ্ক করার জন্য আমরা কি করতে হবে? লিঙ্ক, কিন্তু কোনো ফ্ল্যাগ দিব না। এবার হচ্ছে এটা হচ্ছে ফাইল পাথটা। সো আমরা ফাইল পাথটা চাইলে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, বা এখানে আমি লিখছি। সো ফাইল পাথটা হচ্ছে আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে এই যে ইউজার এর ভিতরে ছিলাম, এটার ভিতরে যে ফাইলটা আছে এটা আমরা এখানে ছিলাম, এটার ভিতরে যে ফাইল আছে hello.c সেটাকে। সো আমি দিলাম ব্যাকস্ল্যাশ দিলাম, এরপরে হচ্ছে hello.c এই ফাইলটাকে আমি করলাম। সো এবার যদি আমি ls করি, ওকে, এই যে দেখুন hello.c এখানে চলে আসছে। সো hello.c কিন্তু এখানে হচ্ছে হার্ড লিঙ্ক, আর readme.txt হচ্ছে সফট লিঙ্ক, দুই কালার আসছে।
এবার আমি যদি ব্যাক করি, ব্যাক করার জন্য দুইটা ডট দিলাম, ভিতরে গেলাম, এলএস করলাম। এখানেও কিন্তু আমি দেখছি যে readme.txt আছে, readme.txt আছে, এটা হচ্ছে মেইন ফাইলটা, অরিজিনাল ফাইল, আর hello.c এটাও আছে। সো এখন আমি কি করব, আমি দুইটা অরিজিনাল ফাইলকে ডিলিট করে দিব, readme.txt-টাও hello.c-টাও। readme.txt যেটা, সেটা হচ্ছে সফট লিঙ্কে আছে, এবং hello.c এটা হচ্ছে হার্ড লিঙ্কে আছে। তো সফট লিঙ্কে যেটা, এটা ডিলিট করার সাথে সাথে ওইটাও ইনভ্যালিড হয়ে যাবে, আর এটা ব্যবহার করা যাবে না। আর hello.c ডিলিট করার পরেও ওইটা ভ্যালিড থাকবে। সো চলো আগে ডিলিট করি। সো আমরা ডিলিট করবো কীভাবে, আমরা হচ্ছে রিমুভ, আর এম, রিমুভ। সো রিমুভ মানে আসলে রিমুভ করে দেওয়া না, এটা ডিলিট করে দেওয়া, মনে রাখবা। সো যেহেতু এটা কোনো ডিরেক্টরি না, আমরা সরাসরি রিমুভ ফরম্যাটটি ব্যবহার করবো, রিমুভ readme.txt, এন্টার। আচ্ছা, আবার রিমুভ hello.c, দুটাই হলো। দেখো এখন এই দুইটা ফাইল নাই। সো আমি এখন কি করব, ওই ফোল্ডারের ভিতরে যাব, cd টেস্ট ডাইরেক্টরি। এবার যদি আমি ls করি, দেখব hello.co আছে, readme.txt আছে। এখন আমি চাই হচ্ছে readme text যেটা সফট লিঙ্ক, এটাকে পড়ে দেখতে। সো আমি যদি পড়তে চাই, পড়ার জন্য ন্যানো readme.txt দিলাম, এটা খালি দেখাচ্ছে, কারণ নাই, এটা আসলে কিছু নাই, ওইটার আগেরটার মধ্যে readme.txt-এর মধ্যে অত কিছু ছিল, এখানে নাই। বা আপনার ফোল্ডারের ক্ষেত্রে এটা ভিন্ন কিছু রেজাল্ট দেখাতে পারে, যে এটা আসলে থাকবে না, ইনভ্যালিড। অরিজিনাল যেটা, এটার সাথে আসলে কোনো কানেকশন থাকবে না। সো আচ্ছা, বেরিয়ে চলে আসছি। আচ্ছা, আর যদি hello.c এটা করি, তাহলে তারপরে কিন্তু দেখতেছি যে এটার ভিতরে কিন্তু এখনও কন্টেন্ট আছে। যাই হোক, এই সবগুলো কমান্ডই আপনি নিজে ট্রাই করে দেখতে পারবেন বাসায়। যাই হোক, এই সবগুলো কমান্ডই আপনি আছে নিজে বাসায় প্র্যাকটিস করে দেখবেন। আমি বের হয়ে যাব, এক্সিট। ওকে, সো এগুলো হয়ে গেল। সো এখন যে একটা পার্ট যেটা থাকে, সেটা হচ্ছে SSH কি। এটা আসলে এখানে দেখানো সম্ভব না, আমি দেখি SSH কি চান, এখানে কি সম্ভব? ওকে, হবে মনে হয়। আচ্ছা, একটা বলি যে আমরা হচ্ছে, ওকে হয় হবে। আচ্ছা, এখন আমরা যদি চাই যে আমার কম্পিউটারের সাথে আমার যে সার্ভার, সেটা তো থাকবে একটা রিমোট লোকেশনে। এখন কোন ডেভেলপার, সে তো আর বারবার সার্ভারের কাছে গিয়ে তারপরে সেটার ভিতরে কোড লিখবে না, তাই না? আমি চাবো যে আমার সার্ভারের সাথে আমার যে লোকাল পিসি বা আমার যে ল্যাপটপ, এটার সাথে একটা কানেকশন বিল্ড আপ করতে। ওই কানেকশন বিল্ড আপ করে এটার ভিতরে হচ্ছে আমি এখান থেকে বসেই যেন ওই সার্ভারের ভিতরে যা কোড করা সব কিছু করতে পারি। সো এটার সব জন্য কিন্তু খুব একটা সিকিউর ওয়ে দরকার, কমিউনিকেশন ওয়ে, দুটার ভিতরে একটা কমিউনিকেশন বিল্ড আপ করবে, যে SSH। সো এটার একটা সিকিউর ওয়ে হচ্ছে SSH, এবং এটার সাথে এস্টাবলিশ করলে সঙ্গে সঙ্গে আমার কম্পিউটার থেকে আমার কম্পিউটার থেকে খুব সিকিউর ওয়েতে এখানে ফাইল ট্রান্সফার করতে পারতাম গিটহাবের যে সার্ভার আছে সেটাতে। আচ্ছা, এখন যখন আমরা যখন SSH কমান্ড রান করি, তখন আসলে দুইটা ঘটনা ঘটে। প্রথমে তো দুইটা কি তৈরি করতে হয়, প্রাইভেট কি আর একটা হচ্ছে পাবলিক কি। সো এটা যদি একটু সিম্পলি বুঝতে পারেন, যে ধরুন আপনার কাছে একটা সার্ভার আছে, এটা হচ্ছে একটা সার্ভার। সো আমি যদি পরে করে নেই, সো এটা হচ্ছে আপনার সার্ভার। সো এটা হচ্ছে আপনার সার্ভার, আর আপনার সার্ভারের সাথে আপনার একটা লোকাল পিসি আছে, বা আপনার আরও ডেভেলপার আছে। সো আপনি কি করবেন, আপনার পিসি এটা হচ্ছে আপনার পিসি, আর এটা হচ্ছে আপনার ডেভেলপারের ল্যাপটপ। এখন যখনই নাকি আপনি এখন আপনারা চান হচ্ছে এই সার্ভারের সাথে আপনারা দুজনই হচ্ছে কাজ করবেন। সো কাজ করার জন্য কানেকশন বিল্ড আপ করা লাগবে। সো এই সার্ভার থেকে ডাটা যাবে আপনার কাছে, আপনিও সার্ভারে পাঠাবেন। ঠিক একইভাবে আপনার ডেভেলপারের পিসি ল্যাপটপের সাথে এখানে একটা কানেকশন বিল্ড আপ হবে। সো এই বিল্ড আপ করার জন্য আপনি কী পদ্ধতি ব্যবহার করতে পারেন, আপনি যে পদ্ধতিটা ব্যবহার করবেন, সবচেয়ে সিকিউর ওয়েতে যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে SSH। আপনার শেল টার্মিনালের মাধ্যমে এটার সাথে আপনি কানেক্টেড হবেন।
ওকে, সো যখনই নাকি আপনি কানেক্টেড হন দিন SSH কমান্ড করবেন। সো যখন আপনি SSH দিয়ে কীভাবে কানেকশন হবেন, SSH দিয়ে কানেকশন হওয়ার জন্য প্রথম যে কমান্ডটা রান করতে হয় সেটা হচ্ছে SSH keygen। সো আপনি যখন নাকি এই কমান্ডটা SSH keygen তৈরি করবেন, যেমন আমরা এখানে SSH keygen লিখছি, তখন একটা ফাইলের নাম তারা চাচ্ছে, যে ফাইলের নাম বলছে, যেমন রুট নর্মালি হচ্ছে সেটা হচ্ছে রুট ফোল্ডারের ভিতরে জমা হয়, এখানে .sh নামে একটা ফোল্ডার আছে, সেটার ভিতরে এটা হচ্ছে ফাইলের নাম। সো এই ফাইলের ডিফল্ট একটা নাম। সো এটা নিয়ে একটা আপনার কম্পিউটারে একটা প্রায় দুইটা কি আপনার প্রায় কম্পিউটারে একটা দুইটা কি জেনারেট হয়। একটা হচ্ছে প্রাইভেট কি, আরেকটা হচ্ছে পাবলিক কি। ওকে, প্রাইভেট কি যেটা, সেটা হচ্ছে আপনার সার্ভারের ভিতরে স্টোর থাকে। প্রাইভেট কি যেটা সেটা থাকে আপনার সার্ভারের ভিতরে, সার্ভারের কাছে। আর পাবলিক কি যেটা সেটা থাকে হচ্ছে আপনার পিসিতে আর আপনার ডেভেলপারের পিসিতে। সো এই পাবলিক কি আপনি যখন নাকি সার্ভারের সাথে কানেক্ট হতে চান, তখন এই প্রাইভেট কি এবং পাবলিক কি তারা হচ্ছে ভেরিফাই করে যে আপনি অ্যাকচুয়ালি আপনার কাছে পাবলিক কিটা আছে কিনা, এবং এই পাবলিক কিটা প্রাইভেট কির সাথে কানেক্টেড কিংবা সিঙ্ক্রোনাস কিনা। সো আপনার যদি সেটা মিলে তাহলেই একমাত্র আপনাকে লগ ইন করতে দিবে, আর না হলে লগ ইন করতে দিবে না। সো এটা নিয়ে আরও ডিটেলস বলা যায়, যেমন আপনি যদি আরেকটু সার্চ দেন যে SSH কি কীভাবে ওয়ার্ক করে, তাহলে আপনার এখানে একদম ডিটেলস AI আপনাকে সহজভাবে বর্ণনা করে দেবে যে কীভাবে জিনিসগুলো কাজ হয়। তো দিন শেষে আমরা যখন AWS এ কোনো কিছু কানেক্ট করি, যখন নাকি PM ফাইল দিয়ে আমরা আমাদের নিজস্ব টার্মিনালে ওপেন করে সেখানে কোড করতে পারি, তখন আসলে SSHটাই ক্রিয়েট হয়। সো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। সো এই সবই হচ্ছে একদম বেসিক লিনাক্স কমান্ড, যেগুলো আপনি যদি একদম বিগিনার্স হন আপনাকে জানতেই হবে। আমার সাজেশন হবে আপনি নিজে একটা টার্মিনাল ওপেন করে আপনার কম্পিউটারে এটা রান করে দেখুন। যদি সবচেয়ে ভালো হয় আপনি যদি ডেভেলপার হন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারে উবুন্টু ইনস্টল করে নিন এবং সেখানে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবেন। আরও ভালো হয় যদি আপনি AWS এ একটা EC2 ইনস্ট্যান্স তৈরি করে সেখানে কমান্ডগুলো প্র্যাকটিস করতে পারেন। সামনের দিনে আমরা হচ্ছে আরও অ্যাডভান্স যে কমান্ডগুলো থাকে সিস্টেম অ্যাডমিনের, ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্কিংয়ের, এগুলোর সব কিছু আমরা ডিটেলসে যাব না। আমরা যেগুলো একদম খুবই প্রয়োজনীয়, শুধু সবসময় লাগে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো হচ্ছে নেক্সট দুটো ভিডিওতে। সো পরে নেক্সট দুটো ভিডিওতে আমরা হচ্ছে প্রথমটাতে আমরা ইউজার ম্যানেজমেন্ট এবং ফাইল পারমিশন নিয়ে কাজ করব, এবং এর পরের ভিডিওতে আমরা হচ্ছে লিনাক্স নেটওয়ার্কিং অ্যান্ড কমান্ডস ডেভঅপস, সেটা হচ্ছে আমরা কোনো একটা ক্লাউড প্ল্যাটফর্মে মেনলি হচ্ছে AWS এ একটা EC2 ইনস্ট্যান্স রান করে সেটার ভিতরে হচ্ছে নেটওয়ার্কিংয়ের যে কমান্ডগুলো সেগুলো রান করে দেখবো। অ্যান্ড আপনার যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, ভিডিওগুলো কেমন হচ্ছে, কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। চেষ্টা করবো সবগুলোরই রিপ্লাই করতে। আর আপনি আমার লিঙ্কটিনে কানেক্ট হয়ে নিতে পারেন, ফলো করে রাখতে পারেন, সেখানে সেগুলো সবগুলোর আপডেট থাকবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।